দেখো এটা হচ্ছে আমাদের উদ্দীপক গ নম্বরে লেখো মৌলটির গ নম্বর দিয়ে লেখো মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। ঘ নম্বর উদ্দীপকের মডেলের সাথে রাদারফোর্ড পরমাণু মডেলের উদ্দীপকের মডেলের সাথে রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা করো। গ নম্বরটা নিয়ে চিন্তা করো 30 সেকেন্ড। ঘ নম্বর নিয়ে চিন্তার কিছু নাই, ঘ নম্বর শীটের 6 নম্বর। তো এখন এটা কোন মৌল আগে এটা বলো তো? অক্সিজেন। অক্সিজেন। কক্ষপথ দুইটা। তুমি যদি চিন্তা করো স্যার 1 2 3 তিনটা না, এটার মধ্যে কোনো ইলেকট্রনই নেই, তার মানে এটা নিউক্লিয়াস বুঝছি। ইলেকট্রন তো থাকতো তা না হবে। এখন বলছে এটার কি বের করতে? এখন তুমি যদি বলো স্যার আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর 16, অক্সিজেনের অঙ্ক শেষ। তুমি অঙ্ক করে দেখাইতে হবে। অবশ্যই 3 মার্কসে এক লাইনের কোনো কিছু দেয় নাই। তো আপেক্ষিক পারমাণবিক ভর যে নির্ণয় করো ভালো করে বুঝো। আমরা নিউট্রনের ভর জানি কত? একটা নিউট্রনের ভর কত? একটি নিউট্রনের ভর হচ্ছে 1.675 10 ইনভার্স 24 এত গ্রাম। একটি প্রোটনের ভর কত? 1.673 into 10 to the power কত? -24 এত গ্রাম। এটা কি অক্সিজেনের একটা পরমাণু নাকি? আমরা আগে অঙ্ক দেখি ভালো করে বুঝো। আমরা যদি লিখি অক্সিজেনের লেখো না, এটা কিন্তু অঙ্কের আমরা লাস্টে দিয়ে শুরু করছি, উপরে অনেকখানি আছে। অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি? সূত্র কি মনে আছে? অক্সিজেনের একটি পরমাণুর ভর নিচে কি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এটা ছিল না? এখন এরপর দেখো এই সমান সমান নিচে এটার মান আমরা জানি 1.66 into কত? 10 ইনভার্স 24 এত গ্রাম। অক্সিজেনের একটা পরমাণুর ভর তো আমরা জানি না, জানি? এখন যে কোনো ভাবে যদি একটা পরমাণুর ভর দিয়ে দিত, যেটা আমরা আগের দিন করছিলাম, বসাই দিছি, অঙ্ক শেষ। এত সহজ দিলে আবার কেমন না? যে কোনো ভাবে অক্সিজেনের কি বের করা লাগবে? একটা পরমাণুর ভর। এটার জন্য ইলেকট্রন এগুলো দিয়ে দেয়া আছে। কারণ অক্সিজেনের একটা পরমাণুর ভর বের করব কিভাবে? অক্সিজেনের এখানে কি কয়টা ইলেকট্রন? কয়টা? 8টা। তার মানে এর মধ্যে প্রোটন কয়টা? 8টা। তাহলে অক্সিজেনের কেন্দ্রে একটা পরমাণুতে প্রোটন কয়টা থাকে? 8টা। নিউট্রন কয়টা থাকে? 8টা। নিউট্রন 8টা। তাহলে 8টা কেন নিউট্রন 8টা বলছি আমরা? 16 - 8 কত আসে? 8। তাহলে এই 8টা নিউট্রনের ভর আর 8টা প্রোটনের ভর যোগ করলে আমরা কি পাবো? একটা অক্সিজেনের পারমাণবিক ভর। এই যে একটা অক্সিজেন পরমাণুর ভর। কারণ আমরা জানি কোন পরমাণুর ভর কি দ্বারা নির্দেশ করা হয়? ওই পরমাণুর ভরটা কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তো একটা অক্সিজেনের নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা? 8টা। আর নিউট্রন আছে কয়টা? 8টা। কেন নিউট্রন 8টা? ওই যে 16 - 8 বুঝছি আমরা, যে 8টা নিউট্রনের ভর আর 8টা প্রোটনের ভর যোগ করলে আমরা কি পাবো? অক্সিজেনের একটি পরমাণুর ভর। ক্লিয়ার? তো আগে লেখো, তুমি যা বলি আমরা লেখো। লেখো উদ্দীপকের মৌলটিতে
তো নিচে লেখো ইলেকট্রন সংখ্যা সমান সমান 8। ইলেকট্রন সংখ্যা সমান 8, অতএব প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু 8। আর আমরা জানি কোন পরমাণুতে যতগুলা ইলেকট্রন থাকে ততগুলা কি থাকে, প্রোটন থাকে। প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু 8। তো প্রোটন 8 হওয়া মানে কি 8, সব ইংলিশে, কোনো ইংলিশ বাংলা নেই। এরপর লিখবো হচ্ছে যেহেতু এরপর লেখো সুতরাং মৌলটি অক্সিজেন হওয়ায়, কেন অক্সিজেনের প্রোটন দেখে আমরা বুঝছি, মৌলটি অক্সিজেন হওয়ায় নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু 8। মৌলটি অক্সিজেন হওয়ায় নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু 8। এরপর লিখব আমরা অতএব অক্সিজেনের একটি পরমাণুর ভর, দেখো এই একটি পরমাণুর ভর সমান সমান কি, কেন্দ্রে কি আছে 8টা প্রোটন আর কি 8টা, তাহলে আমরা এখানে তাহলে কি লিখব, 8টি প্রোটনের ভর প্লাস কি 8টি কিসের ভর, নিউট্রনের ভর। বুঝছি আমরা 8টি প্রোটনের ভর প্লাস কি 8টি নিউট্রনের ভর। কেন বুঝছো তো, হ্যাঁ বুঝছি আমরা। তো 8টা প্রোটনের ভর, তুমি চাইলে 8 কমনও নিতে পারো দুইটা থেকে, যদি একবার এরকম 8 কমন নিতে চাও নাও সমস্যা নাই। তাহলে 8 কমন নিলে প্রোটনের ভর কত, 8 কমন নিলে কি থাকে, একটা প্রোটন না, এখানে কি থাকে একটা নিউট্রন, 8 তো কমন নিয়ে নিছে। তখন এখানে একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 ইনটু 10 ইনভার্স 24 প্লাস 1.675 ইনটু 10 ইনভার্স 24, এত গ্রাম। কত আসে দেখো তো, এই দুটো যোগ করবা, দেন 8 দিয়ে গুণ করবা। আর যদি বলো স্যার 8 কমন নিব না, এটা দিয়ে এটারে গুণ করলাম, 8 দিয়ে এটারে গুণ করলাম, দেন যোগ করলাম, একই কথা। কত আসে দেখো, তোমরা দুইজন কিন্তু লাস্ট কয়টা ক্লাস হইছে আগে, দুইটা না, ওই দুইটা ক্লাস দেখে নিও, দুইটা ক্লাস গ্রুপে দেয়া আছে, দেখছো? বাসায় যে একটু ক্লাস করে নিও, হ্যাঁ। কি তো লম্বা বেরান দিচ্ছে, যা বলো সঠিক বলো কিন্তু, হ্যাঁ সত্য বলে মিথ্যা বলো না। কত, 2.8 ইনটু 10 inverse 23 ইনটু 10 ইনভার্স 23 এত গ্রাম। এবার হচ্ছে যে এখানে যেটা বসাই দিই 2 পয়েন্ট গুণ করলে এখন এমনি ধরা হয়ে যাবে 23 এত গ্রাম। কত আসে, আমরা তো 16 জানি, 16 দশমিক যদি সামথিং আসে বা 15 দশমিক সামথিং যা আসবে তাই লিখবো, 16 লেখা লাগবে এমন কোনো কথা নেই। কত আসে দেখো, এটা হচ্ছে অ্যানসার। আর লাগবে না, দশমিকের পর 2-3 গুলো লিখবে, ওগুলো বাদ দিয়ে দিও। তাহলে তোমার ক্যালকুলেটরের বাইরে যেগুলো আছে ওগুলো তুমি লিখবে। না স্যার সর্বোচ্চ মান লিখতে বলে না, তো 9 এরপর কত, 134 এর কত, 9.5 লিখো। বুঝছি আমরা অঙ্ক, এই অঙ্কগুলো প্রায় দেয় করে, মানে যদি তোমার কোনো কিছু বলা না থাকে, একটা পরমাণুর ভর দেয়া নেই, এটা মনে করতে আমি বলতো স্যার বের করবো কেন, মান তো দেয় নাই, তখন এরকম একটা মৌলতে আমি ইলেকট্রন দেওয়া থাকে, ইলেকট্রন 8টা দিচ্ছে, 8টা দেখেই তুমি বুঝছো এটা কে, 8টা প্রোটন মানে এটা অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক ভর আমরা জানি কত, 16, তো 8 16 থেকে 8 বাদ দিলে ওটা নিউট্রন। ঠিক আছে, দেখো তো, ঠিক আছে। বসতে পারতেছো না, এখানে বসো।
লিখছো লেখা শেষ? তোমাদের একটা শীত লাগলে বললো, শীতে বরফ হয়ে যাবে না। হ্যাঁ? লেখো এটা নিচে ওইখানে লেখা ঘ নাম্বার তোমাদের করার কিছু নাই, তুই আগের মতো শীটের 6 নম্বর বিশেষ দ্রষ্টব্যতে একটা লাইন লেখো। মনে করো তোমার অবজেক্টিভে আসলো সালফারের সংকেত কোনটি? অপশন দিলাম মনে করে এস, H2, S4, S8 সালফারের সংকেত কোনটা? আমি জানি তুমি কোনটা অ্যানসার দিবে। তুমি সবাই আগে যে স্যার এটা কোন অবজেক্টিভ হলো, এটা answer। এটা ভুল। সালফারের প্রকৃত সংকেত হচ্ছে S8। যদি এটা না থাকে তাইলে আমরা এস লাগাবো, বুঝা গেছে? যদি এটা না থাকে তাহলে আমরা শুধু এস লাগাবো। তো এরকম দুইটা মৌলটা আমাদের জানা লাগবে। লেখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো সালফার এবং ফসফরাসের প্রকৃত সংকেত S8 এবং P4। সালফার এবং ফসফরাসের প্রকৃত সংকেত S8 এবং P4। S8 এবং P4 লিখছি আমরা। এবার একটা অঙ্ক লাগবে। না, P6 নেই। লেখো সালফার, ম্যাথ লেখো সালফারের একটি অণুর ভর (4.25) into 10 inverse 22 গ্রাম। সালফারের একটি অণুর ভর 4.25 into 10 inverse 22 গ্রাম বলে 4.25 into 10 to the power minus 22, ওটাই 10 inverse 22। না না একবারই লিখবে, যদি এখন লিখতে পারে না, কারণ এখনো আমি দাঁড়া দাঁড়া বলতেছি কিন্তু ওর খাতা দেখি ওর লেখা লাগে, খাতাই লাগে দেখেই লিখতে হবে, শুনে লেখা যাবে না। এত গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এত গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তোমাদের অ্যাকশন কি আছে? বিশেষে মোহনা ভাই আর দুইজন আছে, দুই বান্ধবী, তিনি তিশা লোবা। আজকে হচ্ছে অনেক সোমঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার 3 দিন বাদে বাঁচতে। দেখো স্কুল খোলা না, কালকে তোমাদের সাথে আসতে পারবো। বন্ধ বলতে তোমাদের বন্ধ না, কিন্তু যাদের টাইম শিডিউলের ঠিক রেখো। দেখো দেখো দেখছি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় পারতেছ না। এখানে হচ্ছে আমাদের কি বলছে দেখো, চেষ্টার জন্য 10 সেকেন্ড। 10 সেকেন্ড আগে তুমি দেখে আগে বলো পারবো স্যার, তাইলে আরো সময় দিই। আর মনে হয় 5 মিনিট দিলাম, 5 মিনিট গল্প গুজব করে বললাম স্যার পারবো না। 5 মিনিট দেখো দেখো এখানে কি বলছে, সালফারের একটি অণুর ভর, হ্যাঁ দেখো সালফারের একটি অণুর ভর ইজ ইকুয়াল টু কত বলছে?
অঙ্ক সহজ 4.25 ইনটু 10 ইনভার্স 22 এত গ্রাম। তো সালফারের একটা অণুতে কয়টা পরমাণু বিদ্যমান লেখো না, পরে লেখো, আগে দেখো উপরে আমরা আরেকটু লিখবো। সালফারের একটা অণুতে 8টা পরমাণু বিদ্যমান না, S8। তারপর উপরে এখানে লেখা নেই সালফারের একটি অণুতে 8টি পরমাণু বিদ্যমান। তো এটা লেখা হলে সালফারের একটি অণুর ভর এত গ্রাম, তার মানে কি সালফারের 8টি পরমাণুর ভর এত গ্রাম নাকি? কারণ একটা অণু সমান কি 8টা পরমাণু। তুমি বলতে স্যার আমরা কেন পরমাণুতে নিতে চাইতেছি, এখানে আমাদের কি লাগবে? একটি পরমাণুর ভর লাগবে। যেমন এই যে এখানে সালফারের আপেক্ষিক পরমাণু একটি পরমাণুর ভর, তো সালফারের 8টি পরমাণুর ভর 4.25 ইনটু 10 ইনভার্স 22 এত গ্রাম। অতএব সালফারের ঐকিক নিয়ম একটি পরমাণুর ভর 4.25 ইনটু 10 ইনভার্স 22 ডিভাইডেড 8 এত গ্রাম। বুঝছি আমরা? কত আসে? 5.31 into 10 to the power minus C1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23 এত গ্রাম। এরপর হচ্ছে যে এরপর এই অংশ 5.31 কত আসে তোমরা জানো, তার হিসাব করে 32 যেহেতু দুইটা শূন্য আছে আর লেখা লাগবে না 32। এখানে কিন্তু আবার গ্রাম ট্রাম দিও না, কারণ আপেক্ষিক পারমাণবিক ভরে কি থাকে না, একক থাকে না। লেখো কিসে লাগা লেখা শেষ হলে লেখা হচ্ছে আমরা পরে আরেকটা সিকিউ লিখি। দেখো যে লিখতে পারো না পাশের খাতা দেখো, তাই পেরে দেবো। হ্যাঁ সিকিউ লেখো। এটা হচ্ছে উদ্দীপক, দাদাই লেখো।
লেখা হয়েছে এরপর লেখো গ নাম্বার দিয়ে লেখা হচ্ছে এ মৌলের গ নাম্বার না এটা নিচে একটা লাইন লেখা নাও একটু কষ্ট করে ছোট একটা লেখো একটা লাইন লেখা নাও ছোট করে লেখো এ মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ এ মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ এ মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে 99.76% 99.76% স্যার আপনি তো বললেন শতকরা পরিমাণে যথাক্রমে ইউজ করছি না যদি লিখতাম যে শুধু যে পরিমাণ এত পার্সেন্ট যথাক্রমে দিলে শতকরা লেখা লেখো এরপরে লেখো 99.76% পরিমাণ শতকরা পরিমাণ যথাক্রমে 99.76% কমা দিয়ে লেখো 0.037% 0.037% এবং 0.204% 0.204 লাস্টেরটা গ নম্বর দিয়ে লেখো এ মৌলের গ নম্বর এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো গ নম্বর এ মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো ঘ নম্বর x এবং y মৌল দুটির ইলেকট্রন বিন্যাসে x এবং y মৌল দুটির ইলেকট্রন বিন্যাসে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ কক্ষপথে 2n স্কয়ার কক্ষপথে 2n স্কয়ার সূত্রের ব্যতিক্রমের কারণ ব্যাখ্যা করো 2n স্কয়ার সূত্রের ব্যতিক্রমের কারণ ব্যাখ্যা করো দেখো তুমি কোনটা পারবে না গ পারবে না এই যে দেখো আমরা যদি একদম দ্রুত মানে শর্টকাটে যদি লিখি দেখো এই যে এর আপেক্ষিক পারমাণবিক ভর খেয়াল করো নিচে 100 নাকি আমরা শর্টকাটে যদি লিখি এটা কত যে m1 a1 প্লাস কি m2 a2 প্লাস কি ছিল m3 a3 নিচে 100 দেখো এটার শতকরা পরিমাণ কত ছিল 99 কত 76 এটার সাথে ইনটু কত 16 প্লাস এটা ছিল কত 0.037 নাকি ইনটু 17 এটা শতকরা পরিমাণ ছিল 0.204 ইনটু 18 যেটা আসবে যে শেষ आंसर বুঝছি কিভাবে কি করছি আমরা না বুঝলে বলো গত দিনের যে সূত্র লিখছিলাম এটা তিনটা আইসোটোপ দেখে আমরা তিনটা লিখছি যার যার ভর শতকরা পরিমাণ গুণ করে आंसर শেষ ক্লিয়ার ঘ নাম্বার কি জানো দেখো এখানে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কোথার জানো এই যে দুইটা গ্রুপের একটা হচ্ছে গ্রুপ 6 আর আরেকটা হচ্ছে তোমার গ্রুপ 11 এই যে এটার যখন ইলেকট্রন বিন্যাস করবা এটা হচ্ছে ক্রোমিয়াম আমরা গতদিন দেখাইছি না ব্যতিক্রম
আর এটা হচ্ছে 47 কোন মৌল তোমার জানা দরকার, তুমি ইলেকট্রনিক্স করতে থাকবা, করতে করতে কখনো যদি দেখো ডি তে 9টা যায় শেষ হইছে, তার মানে 9 হবে না, আগে একটা দিয়া পরে এখানে কি করবা 10। তুই যদি দেখো কপারের নিচেই সিলভার, দেখো 47 কপারের সিরিয়ালে যে হলুদ গোল গোল দেয়া আছে, ওই সিরিয়ালে যারা আছে এরা সব ব্যতিক্রম, কপারের নিচে সিলভার, সিলভারের নিচে গোল্ড, বুঝছি আমরা। এই যে হলুদ গোল দেয়া দেখতেছিলাম যে গোল দেয়া, বুঝছো কোনটা? এদের কপারের, আমরা কপারের ব্যতিক্রম পড়ছি না, যে কপারের এরকম ছিল, দেখো গতদিন কপারের গতদিন এরকম ছিল 4s1 3d10 এরকম হইছিল, হ্যাঁ 4s1 3d10 ব্যতিক্রম ছিল, এইখানে এমনই হবে, দেখো এই সিলভারের ক্ষেত্রে হবে এরকম 5s1 4d10, জাস্ট একটা কক্ষপথ কি বেশি। তুমি শুধু আগে আমরা একটু এনশিওর করো বুঝছো কিনা, বুঝো নাই? তুমি ক্রোমিয়ামেরটা বুঝছো, এই যে এটার কত 47, যখন ইলেকট্রন বিন্যাস করবা তোমার সাধারণ ইলেকট্রন বিন্যাসে আসে হচ্ছে এরকম 49, 47 হয়ে গেছে, কিন্তু ডি তে তো কয়টা হয় না, 9টা হয় না, তখন 4s থেকে তুমি তো বুঝবা কেন, তুমি কত ক্লাস ছিলাই না, দেখো ভিডিও তো দেখো নাই, তাহলে তুমি ব্যতিক্রম বুঝো তুমি। দেখো তখন এইখান থেকে একটা ইলেকট্রন কি হয় এখানে যায়, যা সাধারণ নিয়মের, মানে তোমার বোঝা পর্যন্ত হচ্ছে হিসাব, অ্যানসার আমি দিয়ে দিব গ্রুপে, আগে দেখো বুঝো কিনা, কারণ সব তো লেখা বাংলা, ক্লিয়ার? তো এটার জন্য হচ্ছে, এটা লেখার জন্য তুমি এক পাতা ফাঁকা রাখো, এক পেজ এক পাশ, খ নাম্বার কত করেই দিছি শর্টকাটে, শর্টকাটে উঠাই নিও, পারবো বলে রাখতে দিও না কেন, 2-3-6 মাস পরে যখন খাতা খুলবা তখন ওর মনে নাও থাকতে পারে। আর এটার ঘ লেখার জন্য, একদম সাজায় লেখার জন্য এক পেজ ফাঁকা রাখবো, যাদের লেখা বড় এক পেজের পর একটু বেশি দিও। এরপর লেখো নেক্সট, আরেকটা সিকিউ লেখো, জায়গা রাখো, আমি অ্যান্সার দিয়ে দিব, হ্যাঁ। এরপর আমরা যে সিকিউ লিখব এটা হচ্ছে যশোর বোর্ড 23 এর কোশ্চেন, যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড হচ্ছে সবচেয়ে কঠিন কোশ্চেন হয়, হ্যাঁ। লেখো লেখো একটি পরমাণুর 23, দেখো একটি পরমাণুর ভর, দেখো একটি পরমাণুর ভর 10.541, আমরা সর্বাধিক ঘুরানো যেগুলো ওগুলোই কিন্তু আমরা করতেছি, আর যেগুলো এভারেজ কোশ্চেন ওগুলো তুমি গাইড টেস্টে খুলে দেখবা পারি 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 এমনই চলবে। 10.541 into 10 inverse 23 gram into 10 inverse 23 gram, 10 inverse 23 মানে হচ্ছে 10 to the power minus 3 আর 23 এত গ্রাম। এরপর লেখো এর একটি পরমাণুতে 34টি নিউট্রন বিদ্যমান, এর একটি পরমাণুতে 34টি নিউট্রন বিদ্যমান, এর একটি পরমাণুতে 34টি নিউট্রন বিদ্যমান। এরপর লেখো গ নাম্বার, গাণিতিকভাবে মৌলটি নির্ণয় করো। গাণিতিকভাবে মৌলটি নির্ণয় করো। এরপর লেখো ঘ নাম্বার, উদ্দীপকের আরেকটা গ লিখছো না, যে গাণিতিকভাবে মৌলটি নির্ণয় করো, এটা গ, ওটা গরু, আর এখন লেখো ঘোড়া। লেখো ঘ নাম্বার দিয়ে লেখো
উদ্দীপকের মৌলটি মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম হতে বিচ্যুতি প্রদর্শন করার কারণ বিশ্লেষণ করো। আমরা মৌলটা কি এটাই তো জানি না। ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম থেকে বিচ্যুতি প্রদর্শনের কারণ বিশ্লেষণ করো। বিচ্যুতি মানে হচ্ছে ভিন্নতা, দ্বিমত পোষণ করা, মানে সাধারণ নিয়ম মানে না, প্রদর্শনের কারণ বিশ্লেষণ করো। আর আমাদের গুরু দায়িত্ব করছে না, আমাদের কাছে কি দেয়া আছে, এটা এমন একটা মৌল যার একটা পরমাণুর ভর দেয়া আছে নাকি। আমরা তো এখানে লেখা নেই, দেখো কি কি দেয়া আছে আগে দেখি। একটি পরমাণুর ভর, অঙ্ক করতে এমনই করার পর মনে ও সহজ, কেউ যদি করে দেয় তাহলে অনেক সহজ। একটি পরমাণুর ভর কত, 10 পয়েন্ট কত, 541 into 10 inverse 23, এত গ্রাম একটি পরমাণুর ভর। আর কোন কিছু দেয়া নাই, দেয়া আছে? কি করবো বলো? স্যার নিউট্রন সংখ্যাটা আছে। আপনি পারমাণবিক ভর কেমনে বের করবো বলো তো? তার ওটাকে স্যার ইয়ে দিয়ে ভাগ দিব 1.66 into 10 to the power। আপনি তো পারমাণবিক ভর আছে, এরপর তাহলে স্যার ওখান থেকে স্যার আমরা প্রোটন আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কেমনে প্রোটন বের করবো? স্যার ঝামেলা আছে, দেখো। স্যার নিউট্রন সংখ্যা দেওয়া আছে, তো হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগফল দেওয়া আছে, তো এই ডান পাশ বাম পাশ করে আচ্ছা দেখি। হ্যাঁ, সমান না হতে হবে। তোমাদের দুইজনেরটাই আশেপাশে গেছে, বাট একটু জন্য খালি ঘুরতেছে আশেপাশে। দেখো নিউট্রন সংখ্যা কত দেয়া, 34, তাই না? তো এখন আমরা কি জানি, একটু আগে যে অঙ্ক করছিলাম, একটি পরমাণুর ভর সমান সমান কি নিউক্লিয়াসের ভর, মানে প্রোটনের ভর প্লাস কি নিউট্রনের ভর, মানে মোট প্রোটনের ভর। এখন আমরা ধরি, দেখো ধরি প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু x, তো তাহলে আমরা লিখি অতএব এই যে একটি পরমাণুর ভর, আমরা যদি লিখি দেখো অতএব একটি পরমাণুর ভর সমান সমান কি হবে, তাহলে প্রোটনের ভর প্লাস কিসের ভর, নিউটনের ভর। তো এখন প্রোটন কয়টা আছে, x, তার মানে এখানে কি হবে তাহলে x টি প্রোটনের ভর, মানে মোট প্রোটনের ভর নাকি। আর প্লাস কি হবে 34 টি নিউট্রনের ভর। কে বুঝি নাই বলো, বুঝছি আমরা? হ্যাঁ, একটু আগে যে আমরা লিখছিলাম অক্সিজেনেরটার ক্ষেত্রে 8টা প্রোটন ছিল, 8টা নিউট্রন ছিল, এগুলো সব ভর যোগ করলে কি পেয়েছিলাম, একটা পরমাণুর ভর। তো এখন এইখানে একটি পরমাণুর ভর এটা দেয়া ছিল 10.541 into 10 inverse 23, x into প্রোটনের ভর 1.673 into কত, 10 inverse 24, plus 34 into 1.675 into 10 inverse 24, এটা হচ্ছে এত গ্রাম, এটাও কি এত গ্রাম। আলটিমেটলি 10 বেশি করে দিলেন, 23 is equal to 1.673 into 10 inverse 24, এত x, এটা কি এত গ্রাম, প্লাস এটা গুণ করলে কত আসে, বুঝছি আমরা, এটা গুণ করলে কত আসে দেখো তো। পিছনে ক্যালকুলেটর নাই, এই দুই মাসের কারণে না না অবশ্যই খারাপ জিনিস, আয়না বের করা কষ্ট। কত, 5.695 into 23, নিজেই শিওর না, মানে বলো মনে করো অনেকক্ষণ বসে হয়েছে কি হয় নাই,
বুঝছে শিওর তাহলে বলো তাড়াতাড়ি বলবো দেখো বা এখানে একক টেকক না দিলেও তাহলে একক দেওয়া লাগবে না হ্যাঁ একক পরে দিও লাস্টে এরপরে হচ্ছে এইটা এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে না এটা থেকে এটা বিয়োগ করো কত আছে দেখো এটা থেকে এইটারে বিয়োগ করো আসবে হচ্ছে 4 পয়েন্ট কত আসে দেখো বড় সংখ্যা আসবে 7 8 9 Sir, 4.846 into 10 inverse 23. equal to 1.673 এই অঙ্কগুলো সেনসিটিভ কেন একটু হিসাবে ভুল হইলে তুমি তো x এর মান বের করবে x টা কি ছিল প্রোটন সংখ্যা এই প্রোটন সংখ্যা দেখে চিনা লাগবে মৌলটাকে কারণ প্রোটন সংখ্যা আন্দাজে একটা চলে আসছে তখন তো ঝামেলা প্রোটন সংখ্যা আসছে মনে করো 122 মৌলই আছে 118টা প্রোটন সংখ্যা আছে 118 পর্যন্ত 122 কে তাহলে বুঝো নাই বা তাহলে x কত এটা দিয়ে কি ভাগ 4.846 into 10 inverse 23 1.673 into 10 inverse 24 কত আসে দেখো তো দেখো x এর মান কত আসে এবং এটা যে হইছে তুমি বুঝবা কেমনে ঘ নম্বরে কি বলছে এই মৌলটার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের কি ব্যতিক্রম তো এমন মৌল আসবে হয় ক্রোমিয়াম না হয় কপার এমন মৌল আসবে যেটা ব্যতিক্রম হয় তা নাহলে কোশ্চেন ভুল না হলে তোমার অ্যানসার কত আসে 28.96 আমরা জানি প্রোটন সংখ্যা কখনোই কি হয় না দশমিকে তো আসে না এখানে আসছে 28.96 অতএব x এর প্রায় চিহ্ন দিয়ে কত লিখবা 29 এটা হচ্ছে প্রায় চিহ্ন যে বাংলায় পাশে প্রায় লেখার দরকার নেই সুতরাং দেখো আগে লাগবে একটু পুরোটা স্যার ব্যতিক্রম মধ্যে শুধুমাত্র কপার ক্রোমিয়াম সিলভার গোল্ড ঠিক আছে ওই দুই সিরিয়াল তোমার এই তিনটা হইলেই হবে কপার ক্রোমিয়াম সিলভার সিলভারও খুব একটা কম দেয় লিখছো এরপর কি ছিল এটা দেখো ঘ নাম্বার তো পারবা ঘ নাম্বার অ্যানসার কি এটা নিচে লেখো যেহেতু মৌলটির লেখো অ্যানসার ফিনিশিং দাও যেহেতু মৌলটির পারমাণবিক সংখ্যা 29 যেহেতু মৌলটির পারমাণবিক সংখ্যা 29 সুতরাং এটি কপার পারমাণবিক সংখ্যা 29 সুতরাং এটি কপার দেখছেন না বুঝছে আর ঘ নাম্বার কি কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ঘ নাম্বার দিয়ে এক লাইন লেখা দাও ঘ নাম্বার দিয়ে এক লাইন লেখো কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা আপনার বইয়ের সংজ্ঞা মধ্যবর্তী দেওয়া সেগুলো পড়লে কি কম ওগুলো সব লাগবে না অনেক বেশি দেয়
না মানে অনেকগুলো আছে তা তোমার লাগবে না বেশি দিয়ে ওগুলোর মধ্যে বললেই কম অবশ্যই আমরা গাইডে অনেক অনেক কপারের লিখো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা বহু নির্বাচনী দেন না কেন বলি বহু নির্বাচনী বহু নির্বাচনী কেমনে করবা চিনি বলে দেন ওটা বহু নির্বাচনী কিছু পরীক্ষা নিলেই হয়ে যাবে আর তোমার বইয়ের দিয়ে তো পড়বাই বইটা একবার রিডিং কর আলটিমেটলি আমি যে পয়েন্ট আকারে যে লেখাগুলো লিখে দিই না এগুলো সব অবজেক্টিভের জন্য বড় অবজেক্টিভও দেখো সব নোট খাতায় আছে কিন্তু এখন অবজেক্টিভ তো একটা করে অবজেক্টিভ সিস্টেমে লেখা পড়া দিল তো দিন শেষ এখন তুমি কি করবা বহু নির্বাচনের জন্য হচ্ছে আমি পড়া দিব শীট দিয়ে পড়া দিব ওইখান থেকে হচ্ছে আবার ধরা হবে হতে কি করবে? ওই যে কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা এরপর লেখো আরটা সিকিউ লেখো বলো জায়গা রাখবা এটা তো আর আগেও লিখছি আমরা আমরা লেখি কাম করো নেক্সট লেখো পুরো দাঁত পুরো নিউক্লিয়াসের ভিতরে মশলা লেখা রয়েছে তারপর টিম হলো তোদের দুইটা ডিম হলো জিজ্ঞেস করা অবজেক্টিভ আসলো ভারী পানির সংকেত কি ভারী পানি তাই অবজেক্টিভ লেখা আগে তুমি খোদা দেয় গ নাম্বার যে লেখো উদ্দীপকের ডিমৌলের লেখো উদ্দীপকের ডিমৌলের গরু লেখো উদ্দীপকের ডিমৌলের শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো উদ্দীপকের ডিমৌলের শেষ কক্ষপথে উদ্দীপকের ডিমৌলের শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো ঘ নম্বর দিয়ে লেখো উদ্দীপকের দ্বিমৌলের ইলেকট্রন বিন্যাস উদ্দীপকের দ্বিমৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে
2n স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। হাইফেন দিয়ে লেখো বিশ্লেষণ করো। উদ্দীপকের ডি মৌলের ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। শুধু বুঝাই দিলেও হবে, অ্যানসার তুমি দিয়েই দিব। দেখো আগে খেয়াল করো, এটাও বোর্ড কোশ্চেন, এটা হচ্ছে কিসের? কুমিল্লা বোর্ড 22। আমরা বললাম না যে কুমিল্লার যশোর কঠিন বোর্ডের কোশ্চেন দাঁড়িয়েছে না। দেখো কুমিল্লা বোর্ড 22 এর কোশ্চেন, এটা পাশে লিখে রাখতে বলো কুমিল্লা 22। দেখো এখানে না স্যার তাহলে কথা মনে হবে। দেখো এই শেষ কক্ষপথ হচ্ছে 4 নং কক্ষপথ, মানে n এর মান 4। বলছে কি কৌণিক ভরবেগ আমরা যখন পড়ছিলাম আমরা লিখছিলাম কৌণিক ভরবেগ L কি nh/2π। এই L মানে কি ছিল? mvr, মনে আছে? তো এটা বের করতে বলছে, তো n এর মান 4, বাকি মান তো মুখস্থ, বসাই দিলে অঙ্ক শেষ। বুঝছি আমরা? n এর মান 4, h এর মান আমরা মুখস্থ জানি, পায়ের মান জানি, বসাই দিলে অঙ্ক শেষ। ক্লিয়ার? কৌণিক ভরবেগের একক কি মনে আছে? তো একক কোন একক? এরপরে হচ্ছে গ, আমি অ্যানসার দিয়ে দিব না। ঘ নাম্বারে বলছে এই মৌলটা কে? তুমি বলতে পারো যে প্রোটন সংখ্যা 19, মানে কে? পটাশিয়াম 19 না? ইলেকট্রন, এর ইলেকট্রন বিন্যাস জাস্ট আমি বুঝাই দিই। দেখো এর ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার এই সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। কেন? আমরা যদি দেখি আগে বুঝো, কিছুই লেখো না, তো পুরোটা সাজাই লিখে দিব, কিছু লেখো না। 2p6 3s2 3p6 4s1। এক নং কক্ষপথে কয়টা? 2 নং এ কয়টা? 8টা। 3 নং এ কয়টা? 8টা। 4 নং এ কয়টা? একটা। তো 2n স্কয়ার এই সূত্র দিয়ে n এর মান যদি 1 হয় তখন ইলেকট্রন কয়টা থাকার কথা? 2 ইনটু 1 স্কয়ার কয়টা? 2টা। ঠিক আছে, এক নং এ 2টা। n এর মান যদি 2 হয় মানে কি 2 নং কক্ষপথ, ইলেকট্রন কয়টা হবে? 2 ইনটু 2 স্কয়ার কয়টা? 8টা। এটাও ঠিক আছে, 2 নং কক্ষপথ 8টা। n এর মান যদি 3 হয় ইলেকট্রন কয়টা হবে? 2 ইনটু 3 স্কয়ার কয়টা? 18টা। আছে 18টা? 18টা না হয়ে 4 এ চলে গেছে। না থাকা দোষের না, যদি এমন হইতো যে ইলেকট্রন শেষ হয়ে গেছে, যে আরো থাকলে থাকতেও পারতো, আমরা জানি না। বাট 3 শেষ করে সে 4 এ চলে গেছে, বাট এখানে 3 নাম্বার তো 18টা হয়নি। তাই এখানে যদি এমন থাকতো যে 3 নাম্বারে 9টা হইছে, জান নাই, তাহলে আমরা মেনে নিতাম। জান নাই কি করবে? এটা তারও আছে, সে জিতে না যায়, মানে কোথায় গেছে? 4 এসে গেছে। যেই কারণে এই সূত্র মানে না, এই সূত্র মানে না। আমরা ব্যাখ্যা দেওয়ার পর তাহলে কোনটা মানে ওটাও ব্যাখ্যা দেওয়া লাগবে। মানে কোনটা? এই যে এখানে তাহলে বাকি একটা যাওয়ার কথা ছিল কোথায়? 3d তে না? 3s 3p এর পর তো 3d ছিল, না যায় কোথায় গেছে? ওই যে আউটবাউন্ড নীতি অনুসারে এই যে 3d এর কি বের করবে? n প্লাস l, 4s এর কি? n প্লাস l। এটা দেখা যাবে এটা n প্লাস l এর মান কম, শক্তি কম, তাই আগে গেছে। আগে তো বুঝো কি না কি লিখতো সেটা পরে, বুঝছো? হ্যাঁ, বুঝতেই হবে, সমস্যা নেই। এটা লেখার পর এটার জন্য জায়গা রেখে দাও। কত রাখ? ব্যাগ পাতাই রাখো। আস্তা এক পাতা লেখার পর এরকম একটা কোশ্চেন লেখে, যেমন কোশ্চেন কি তুমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো হাইড্রোজেনের হাইড্রোজেনের 7টি আইসোটোপ বিদ্যমান। বিশেষ দ্রষ্টব্য 1 দিয়ে লেখো হাইড্রোজেনের 7টি আইসোটোপ বিদ্যমান। কি কি জানো? দেখো আগে বুঝো, তুমি পরে লিখো 1 1 1 2, এগুলো লিখবা তুমি, হ্যাঁ, পরে। এরপর হচ্ছে হাইড্রোজেন 1 4, হাইড্রোজেন 1 5, হাইড্রোজেন 1 6, হাইড্রোজেন 1 7। এই হচ্ছে 7টা আইসোটোপ। এর মধ্যে এই 4টা হচ্ছে কৃত্রিম, ল্যাবে তৈরি করা হয়, পরীক্ষাগারে প্রস্তুতকৃত। এর হচ্ছে পরীক্ষাগারে প্রস্তুতকৃত, মানে ল্যাবে তৈরি হয়েছে, হ্যাঁ। আর এই 3টা হচ্ছে প্রকৃতিতে বিদ্যমান, প্রকৃতিতে বিদ্যমান। তো তখন এটা যদি আমরা চিত্র, আমরা যদি গোল দিয়ে যদি আইকে লিখি, দেখো
এটা মানে কি দেখো প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা কত 1 নাকি, যদি লিখলাম ভর সংখ্যা 1, তাহলে এখন নিউট্রন সংখ্যা কত 0, কারণ প্রোটন আর নিউট্রনের যোগফলই তো ভর সংখ্যা, বুঝছেন না? এরপরে হচ্ছে যদি এইটা লিখি দেখো প্রোটন তো চেঞ্জ হবে না, ভর সংখ্যা 2, তাহলে নিউট্রন কত 1, এটা লিখলে কি হবে প্রোটন সংখ্যা 1, নিউট্রন কত 2, ভর সংখ্যা 3। আইসোটোপ কাকে বলে আমরা বলছিলাম? আমরা বলছিলাম হচ্ছে প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এখন দোষ কার উপরে চাপাই দিছো? ভর সংখ্যার উপরে। ভর সংখ্যা মানতে নারাজ যে আমার কোনো দোষ নাই, দোষ কার তাহলে? নিউট্রন সংখ্যার, মানে মেইনলি দোষ নিউট্রন সংখ্যার উপর। কারণ হচ্ছে তোমার দেখো আমরা কি জানি ভর সংখ্যা a সমান সমান কি প্রোটন সংখ্যা z দিয়ে লিখি না, p দিয়ে লেখা আছে z দিয়ে লিখি, p দিয়ে লিখলে খারাপ দেখে। দেখো z প্লাস n, এই z এর মান কখনোই চেঞ্জ হয় না, তাহলে এই a এর মান চেঞ্জের জন্য দায়ী কে? n না? যেকোনো 2 মার্কসের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারে যে আইসোটোপ সৃষ্টির জন্য নিউট্রন সংখ্যার ভিন্নতাই দায়ী, কেন ব্যাখ্যা করো? বুঝছি কেন? বুঝছো তো? এটার অ্যানসার বইয়ে দেয়া আছে। এটার নাম এই যে বরাবর যেটা আছে এটার নাম হচ্ছে প্রোটিয়াম অথবা হাইড্রোজেন, এবং এইটাই একমাত্র মৌল যার কোনো নিউট্রন নাই, একমাত্র মৌল বা আইসোটোপ। এছাড়া যত মৌল যত আইসোটোপ যাই বের করো পৃথিবীর সবার নিউট্রন একটা হইলেও আছে, এর কি থাকে না? নিউট্রন থাকে না। এটার নাম ডিউটেরিয়াম, এটার নাম ট্রিটিয়াম। দেখো এই মূলত, হ্যাঁ খেয়াল করো, মূলত আমরা এটার নামই হাইড্রোজেন। মূলত হচ্ছে ভালো করে বুঝো, এটা এই হাইড্রোজেন বলতে আমরা এটাই বুঝি। ডিউটেরিয়াম বলতে এটা আমরা ডি দিয়ে লিখি আর এটা টি দিয়ে লিখি। এখন যদি বলা হয় নরমালি পানির সংকেত H2O, নরমাল পানি যেটা। যদি বলে ভারী পানি, সেম, শুধু H এর জায়গায় কি তখন ডি, কারণ এটার ভর বেশি, দেখো ভর সংখ্যা বেশি। অবজেক্টিভে প্রায় দেয় ভারী পানি, এটা হচ্ছে D2O। যদি বলে আমাদের অতি ভারী পানি, তখন হচ্ছে T2O। বুঝছি আমরা অবজেক্টিভে প্রায় এটা দেয় যে ভারী পানির সংকেত কোনটি, তো তুমি কিন্তু পানি যেহেতু ভারী হবে হয়তো এটাই হবে, কিন্তু না, এটা তো অপশনে প্রথমেই থাকবে। বুঝছি আমরা পুরোটা যেমন লিখছি এমন করে উঠলো তুমি। এরপরটা কোশ্চেন যে নিউট্রন সংখ্যার ভিন্নতাই আইসোটোপ সৃষ্টির জন্য দায়ী, ব্যাখ্যা করো। এরপর কোশ্চেনটা লিখো।